রবি ভাই আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছে যে বিডা চেয়ারম্যান বলেছেন কিছুদিন আগে যে আগামী 4-5 বছরের মধ্যে তিনি আশা করছেন যে জিডিপির 4 ভাগ এফডিআই দিয়ে জিডিপির 4 ভাগ এর পরিমাণ সমপরিমাণ হবে এফডিআই। এই ব্যাপারটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমার মন্তব্যের আগে তো এখানে বসে আছে রাজীব, আচ্ছা আমি তারপরে বলি। হ্যাঁ, বাট ভেরি 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 আছেন, ওকে, এজন্য অ্যাজ এন আউটসাইডার আপনার বক্তব্য শুনতে যাচ্ছি। বিডার বক্তব্য আমরা সবার শেষে নিব এখানে। আচ্ছা, ওকে। সো আমাদের এখন যে ওভারঅল এফডিআই, এটা জিডিপির অ্যারাউন্ড 0.5%-এর কাছাকাছি এরকম। আচ্ছা, এবং এখানে একটা জিনিস বলি যে এটা বলছেন যে অ্যারাউন্ড 4% হয়তো বা 5%-এ নিয়ে যাওয়ার জন্য। আমি কয়েকদিন আগে জাস্ট গত মাসের শেষেই বিডার একটা প্রোগ্রামে ছিলাম, সো যেখানে বিডার চেয়ারম্যান একটা বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে সেই বক্তব্যটা খুবই সেন্সিবল মনে হয়েছে। তিনি যেটা বলেছেন যে এখন উনি একটা সিস্টেম, বিডা একটা সিস্টেম স্ট্যাবলিশ করতে যাচ্ছে যেখানে প্রসেসগুলা একটা ভালো প্রক্রিয়ায় থাকে, যাতে একজন ইনভেস্টর সেই জন্য ইজ অফ ইনভেস্টমেন্ট তার যেন সেটা থাকে, প্রেডিক্টেবিলিটি যা থাকে, যে না ঠিক আছে আমার এই পলিসিটা আগামী 5 বছর থাকবে বা 1 বছরের মধ্যে বা 6 মাসের মাথায় হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে না। সো উনি ওই সিস্টেমটা এখন স্ট্যাবলিশ করার চেষ্টা করছেন। সো ইট উইল টেক টাইম, উনি বলেছেন অ্যারাউন্ড 1 বছর বা এরকম কিছুটা সময় লাগবে, অ্যান্ড দেন হচ্ছে পরবর্তীতে এইটা রিফ্লেকশন হয়তো পাওয়া যাবে। এবং আমরা এখনকার সময় যেটা দেখছি যে এখন আমাদের যে ইনভেস্টমেন্ট, এটা হয়তো খুব বেশি বাড়বে না। আমি এখন যেটা দেখি অনেক সময় সংবাদপত্রে আসে বা মানুষের কথা বলে যে এত থেকে এত মাসে বাংলাদেশে ইনভেস্টমেন্ট স্থবির। আরে ভাই, এটা তোমাকে সময় দিতে হবে এটা বাড়ার জন্য। এটা একটু আগে আমরা বলেছি যে এটা ইটস নট অ্যান ওভারনাইট ফেনোমেনা যে আপনাকে হুট করে বেড়ে যাবে, কিন্তু আমাদের সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সো আমি মনে হয় যেটা আমাদের বাংলাদেশে আমরা করি না, আমরা যখন কোনো দায়িত্ব নেই বা আসি, সেটা হচ্ছে আমাদের একটা সোজা ভাষায় একটা আমরা যেটাকে বলি অনেক সময় যে একটা রেজাল্টস মানে ম্যানেজমেন্ট বা রেজাল্টস মেজারমেন্ট একটা ফ্রেমওয়ার্ক থাকা উচিত, যে আমি কোন কাজটা করতে পারলে আমাকে বলা হবে যে আমি সাকসেসফুল, সোজা ভাষায়। সো এখন এই যে 0.5% থেকে 4% 5%-এ নিয়ে যাওয়া, ইটস এ ডেফিনেটলি চ্যালেঞ্জিং টাস্ক। এবং এটা যদি করতে হয় সবার প্রথমে এই স্টেপটা এস্টাবলিশ করা জরুরি। দ্যাটস দ্য নাম্বার 1 পয়েন্ট যেটা বিডা করছে এবং আশা করি ওনারা ভালোভাবে করবে। বাট একই সাথে অনেক সময় কিন্তু বিডার কাছেও কিন্তু অনেক ডিসিশন থাকে না, লাইক বিডা ইজ অ্যান ইনভেস্টমেন্ট অথরিটি। এখন আপনি যদি দেখেন আবার এখানে যেসব ইনসেন্টিভস দেওয়া হবে সেটার দায়িত্ব কিন্তু আবার এনবিআর এর উপরে। আবার এমন রুল আছে যেটা হয়তো এনবিআর ক্যান ওভাররাইড বিডা। ওকে, সো আমাদের বিভিন্ন যে পলিসি কনসিস্টেন্সি থাকা দরকার যেসব রেগুলেশনের ক্ষেত্রে, সেটাও জরুরি। এখন এই যে আমাদের ওভারঅল টার্গেট, এটা অ্যাচিভ এটা আমাদের অ্যাকচুয়ালি এই এফডিআই টার্গেটকে এখানে 5%-এ 4%-এ নিয়ে যাওয়ার বিকল্প নাই। কারণ হচ্ছে আমরা যখন আমাদের মার্কেটের কথা বলি যে আমাদের বাংলাদেশের মার্কেট ওভারঅল হাইলি ডিপেন্ডেন্ট অন গার্মেন্টস, 85% অ্যারাউন্ড। এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে এফডিআই আনতে হবে, কারণ যখন আমরা এফডিআই নিয়ে আসি তখন আমাদের স্কিলস ট্রান্সফার হয়, টেকনোলজি ট্রান্সফার হয় বিভিন্ন যে ইন্ডাস্ট্রিতে আনি, এবং সেটা আনার একটা মাধ্যম হতে পারে। আমি যেটা মনে করি যেটা মেবি বিডা ইউজ করতে পারে, সেটা হচ্ছে যে বিভিন্ন দেশে এটা হয়ে থাকে, তারা সাপ্লায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ্রহণ করে। এটাতে কি হয়, সাপ্লায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে আপনি একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে আপনার যে লোকাল ফার্মস আছে তাদেরকে কানেক্ট করবেন। দেয়ার উইল বি সাম অবভিয়াস এক্সচেঞ্জেস মিনস যে যখন একটা ফার্ম আসবে তাদের সাথে এই নেগোসিয়েশনগুলো হয় যে আপনি কত পার্সেন্ট আমার লোকাল এমপ্লয়ীদেরকে এমপ্লয় করবেন, কত পার্সেন্ট তাদেরকে ট্রেন করবেন, কি কি ধরনের ট্রান্সফার থাকবে। না হলে এফডিআই খুব একটা হেল্পফুল হয় না, যে আপনি হয়তো বা তারা আসবে কিন্তু আমার লোকাল সেই স্কিলসগুলো যদি মানুষ আলটিমেটলি শিখতে না পারে, সেটা হয় না। এবং এটার অনেক এক্সাম্পল আছে অলরেডি, ভিয়েতনামে দেখবেন, মালয়েশিয়ায় দেখবেন। এবং স্পেশালি ভিয়েতনামের কথা যখন আমরা তো বলি, তখন তারা যখন স্যামসাং এসেছে তখন কিন্তু তারা এভাবে এসেছে যে তারা প্রথমে ওইখানে ইনভেস্ট করেছে, তাদের আলাদাভাবে সেন্টার্স ডেভেলপ করেছে এবং সেই সেন্টারে ভিয়েতনামিজরা কাজ করেছে আলটিমেটলি বিদেশিদের সাথে, এবং দ্যাটস হাউ দে গ্রো। এবং আজকে আমরা যখন ভিয়েতনামের কথা বলি যে এফডিআই সাকসেস স্টোরি বা গুড এক্সাম্পল, সো এখানে এই প্রোগ্রামগুলো কাজ করে। সো আমার মনে হয় যে একদম টার্গেটেড এই প্রোগ্রামগুলো নিলে হয়তো এই ধরনের যেই আমাদের টার্গেট দেখতে পাচ্ছি সেটা হোপফুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ। রবি ভাইকে ধন্যবাদ। স্যারের কাছে আমার সেম প্রশ্ন, যে এফডিআই জিডিপি এর 4% এটা কি
করা সম্ভব এবং করলে আমাদের এই পর্যায়ে এর কাছাকাছি গেলে আসলে এটা গ্রেটার ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে কিরকম থাকবে? আচ্ছা, এখানে রবি যেগুলো বললো আমি এগুলোর সাথে আসলে পুরোপুরি একমত। আমার এখানে নতুন করে ইনসাইট দেওয়ার কোনো কিছু নেই। দেখেন, আমাদের এখানে যদি এফডিআই বাড়ার কথা বলি, মানে এফডিআই এর গুরুত্বের কথা যদি বলি, আমাদের আজকে বক্তব্য শুরুতে যেমন রচি ভাই বললেন যে এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্স, এই দুটো জিনিস নিয়ে আলোচনা করতে গিয়ে এফডিআই এর যে কি গুরুত্ব সেটা নিয়ে কথাবার্তা বলেছেন। এখন 0.5% থেকে 4% উঠানোর অর্থ হচ্ছে যে আমাদের এখানে নিশ্চয়ই একটা প্রচন্ড রকমের বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং যারা বিনিয়োগকারী হবেন তাদেরকেও আস্থায় নিয়ে আসতে হবে যে তারা বিনিয়োগ করলে বিনিয়োগের রিটার্নটা পুরোপুরি উঠে আসতেছে কিনা, সেই ব্যাপারটা তারা এনশিওর করতে চাবেন। এবং রবি যেটা বললো যে ভিয়েতনামের উদাহরণটা দিয়ে, স্যামসাং এর কথা যেটা বললো যে হ্যাঁ, সেখানে তারা একটা স্কিল ট্রান্সফারের ব্যবস্থা হয়েছিল, টেকনোলজি ট্রান্সফারের ব্যবস্থা হয়েছিল, একটা টেকনোলজি ট্রান্সফারিং এর মাধ্যমে হোস্ট কান্ট্রি যে সেও কিন্তু আরো নতুন নতুন টেকনোলজি অ্যাডপ্ট করার মতো অবস্থায় যায়। তো সেদিক থেকে চিন্তা করলে আমাদের দেশে যদি এফডিআই আসলেই 4% হয় আমাদের দেশের ইকোনমির জন্য, সেটা অবশ্যই একটা পজিটিভ সিগন্যাল গ্রহণ করবে। সেক্ষেত্রে যেটা হয় কি, আসলে ওই নলেজ স্পিল ওভার বলে একটা ব্যাপার আছে আর কি, ঠিক আছে, বা টেকনোলজি ট্রান্সফার যেটা আর কি, নলেজ শেয়ারিং। তো এই ব্যাপারগুলোর একটা ভালো স্কোপ থাকে, কারণ বড় বড় কোম্পানিগুলো আমাদের এখানে এসে বড় বড় প্ল্যান্ট বানাচ্ছে, আমাদের লোকজন তাদের সাথে কাজ করতেছে, একটা নলেজ শেয়ারিং হচ্ছে। অ্যান্ড এই লোকগুলো যখন আমাদের দেশের আবার লোকাল ইন্ডাস্ট্রিতে নতুন করে বিনিয়োগ করবে, তো দে উইল প্রডিউস ফিউ মোর স্কিল ওয়ার্কার্স, যেটা কিনা আমাদের দেশের জন্য আসলে আদতে ভালো। সো 4% যদি হয় সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা আশার ব্যাপার। থ্যাংক ইউ। এখন আমি বিডা রিপ্রেজেন্টেটিভের কাছে জিজ্ঞেস করবো, হাউ বিডা ইজ প্ল্যানিং টু টেক ইট ফ্রম 0.5% to 4%? না, থ্যাংক ইউ, এবং ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন। আমি কেন এফডিআই দরকার এটা তো বললাম প্রথমে। দেখেন, আমি এভাবে উত্তরটা দিই, এটা কি 4% হবে না 5% হবে বা 3% হবে, দ্যাটস অ্যান আউটকাম, রাইট? এটার একটা ব্যাক এন্ডে হোয়াট উই নিড টু মেক শিওর ইজ আমার ওই আউটকামটা পেতে আমার ইনপুটটা কি আমি ঠিক মতো দিচ্ছি নাকি, আমার গ্রাউন্ডটাকে আমি ঠিক মতো সেট করছি নাকি। কারণ দেখেন, আপনার ভিয়েতনামের কথা ভাই বলছিল, ভিয়েতনাম অ্যানুয়ালি $20 বিলিয়ন এফডিআই পায়, $20 বিলিয়ন। আমি ভিয়েতনামের সাথে আমাদের যদি ডাইরেক্ট কম্প্যারিজন করি হেড টু হেড, রাইট, আপনি ওদের লেবার পপুলেশন বলেন, আপনি ওদের মার্কেট বলেন, আপনি ওদের ওভারঅল স্ট্রাকচার বলেন, হ্যাঁ কিছু কিছু জায়গায় আমাদের থেকে প্রবলি এগিয়ে আছে, বাট ওভারঅল কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। কিন্তু ওরা পায় বছরে $20 বিলিয়ন, আমরা $1 বিলিয়ন, $1.5 বিলিয়ন, তাও রিইনভেস্টেড আর্নিংস বাদ দিলে প্রবাবলি $500 বিলিয়ন। তো এখানে তো একটা প্রবলেম আছে, এটাতে কোনো ডাউট নেই। এবং আমার কাছে বা আমাদের বিডার কাছে যদি আপনি বলেন, ভাই যেটা রাইটলি বললো, ওভারঅল লং টার্ম আমাদের কোনো স্ট্রাকচার্ড প্ল্যান বা আমাদের অ্যাপ্রোচ টু এফডিআই নাই। একজন বিদেশি যখন এখানে এসে ইনভেস্ট করেন, অলওয়েজ মনে রাখতে হবে, আমরা তো এটা সবাই পড়ে এসেছি, বিজনেস কেস কিন্তু 5 বছরের বিজনেস কেস হয়, বিজনেস কেসটা কিন্তু 1 বছরের না। তো একজন লোক যখন একটা 5 বছরের বিজনেস কেস করে, তখন ওকে আজ থেকে বসে, আমি আজকে 2025-এ 2030 সালে গিয়ে আমার মার্কেট, আমার বিজনেস কেস কিরকম হবে সেটার একটা ক্ল্যারিটি লাগে। আমাদের দেশে প্রবলেম হচ্ছে, যেহেতু এফডিআই অ্যাপ্রোচটা ইজ নেভার স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, আমরা প্রতি বছর আমাদের কাস্টমস ডিউটি, আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচার চেঞ্জ করি, সব প্রতি বছর গিয়ে ওর বিজনেস কেসটা আসলে চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য কখনো একজন ইনভেস্টার এসে লং টার্ম কমিটমেন্টটা করতে পারে না, ওরা অলওয়েজ একটা ওয়েট অ্যান্ড সি টাইপের একটা অ্যাপ্রোচে থাকে। সেটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে, এবং এটা আমি অনেক ইনভেস্টারের সাথে কথা বলে যেটা জেনেছি, আমাদের এখানে আপনি যদি, আচ্ছা আমি যদি একটা স্টেপ ব্যাক নিই, আমাদের ইনভেস্টমেন্টের বা একটা এফডিআই অ্যাপ্রোচে 3 ধরনের ধাপ থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল এক্সপ্লোরেশন, একজন ইনভেস্টার এক্সপ্লোর করে, আমি কি বাংলাদেশে ইনভেস্ট করব, ভিয়েতনামে ইনভেস্ট করব, মিয়ানমার, নাইজেরিয়া, কোথায়। সেকেন্ডটা হচ্ছে এন্ট্রি, আমার মার্কেটে ঢোকার পরে আমি একটি ব্যবসা নামালাম, জেভি হলে খুব ভালো, লং টার্মের জন্য এভরিথিং। লাস্টটা হচ্ছে আফটার কেয়ার, আমি ইনভেস্ট করার পর আমি যেই সার্ভিসগুলা পাওয়ার কথা, আমি কি আফটার কেয়ার সার্ভিসগুলো পাচ্ছি নাকি। আমি যদি বলি, আমাদের যে প্রথম ধাপ এক্সপ্লোরেশন, বাংলাদেশের বিজনেস কেস, বাংলাদেশে কেন ইনভেস্টমেন্ট করতে হবে, এটা নিয়ে সবাই জানে। আমি যতজন মানুষের সাথেই কথা বলেছি, আমাদের দেশের মার্কেট 170 মিলিয়ন মানুষ, এক্সপোর্ট মার্কেট, ইনএক্সপেন্সিভ লেবার, এইসব সবাই জানে। আমাদের দেশের বিজনেস কেস নিয়ে আমাদের খুব বেশি কিছু করার নেই, সত্যি কথা বলতে। এটাতে আমাদের বাইরে গিয়ে আমরা যে সেলিংটা করি বা আমরা যে পিচটা করি, ওখানে একটু টুইকিং করতে হবে।
সেকেন্ড এবং থার্ড যে দুটো ধাপ, সেখানে আমাদের অনেক কাজ করার আছে। আমি এন্ট্রি বলছিলাম, এরকম অনেক বিজনেসম্যান আছে যারা দেশে আসতে চেয়েছে, দেশে এসে ওদের ডকুমেন্টেশন, লাইসেন্সিং নামতে যে ধরনের লম্বা প্রসিডিওর, ততদিনে 6 মাস ওরা ঘুরেঘুরি করে 6 মাস পর ওরা বলেছে যে আমি আর এখানে ইনভেস্ট করবো না, আমি অন্য কোনো দেশে চলে যাচ্ছি। ওই এন্ট্রিতে ম্যাসিভ আকারে আমাদেরকে সিম্পলিফিকেশন করতে হবে। এই জন্য বিডা আমরা যেটা করেছি, আপনারা কয়েকজন দেখে থাকবেন, আমরা একটা এফডিআই হিট ম্যাপ করি। তো এফডিআই হিট ম্যাপে আমরা এই লং টার্ম স্ট্রাকচারটাকে আনার একটু চেষ্টা করছি, যে আসলে আমাদের একটা এফডিআই হিট ম্যাপ থাকলে আমরা একটু ওভারঅল লং টার্ম ফরওয়ার্ড লুকিং একটা পার্সপেক্টিভ পাবো। তো সেখানে আমরা 4 ধরনের ক্যাটাগরাইজেশন করি আর কি, যে সেক্টর এ, যেগুলোতে আমাদের মনে হয় আমাদের অপরচুনিটিও ভালো, আমাদের ইনপুট ফ্যাক্টরও খুব ভালো। তো সেইগুলো জায়গাতে আসলে আমরা ইমিডিয়েটলি ইনভেস্টমেন্ট পাওয়ার মতো, কিন্তু আমাদেরকে ম্যাসিভলি সিম্পলিফাই করতে হবে। এবং এটার সাথে আরও থাকে হচ্ছে লং টার্মের জন্য, যে আসলে প্রবাবলি অপরচুনিটি ভালো, কিন্তু আমাদের আসলে এখনো কোনো ইনপুট ক্যাপাবিলিটি নাই। যেমন সেমিকন্ডাক্টর একটা হতে পারে, এপিআই আরেকটা হতে পারে। ওগুলোর জন্য আমাদের লং টার্ম স্কিলস ডেভেলপমেন্ট বা একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। তো ওইটার থ্রুতে আমরা যেটা চেষ্টা করছি হচ্ছে এন্ট্রিতে মানুষজনের বিজনেস নামানোর জন্য যত ধরনের সিম্পলিফিকেশন বা লাইসেন্সিং ডকুমেন্টেশনের সহজীকরণ দরকার সেগুলা করা। এবং তৃতীয় যে জিনিসটা যেটা হচ্ছে আফটার কেয়ার। আফটার কেয়ারের জন্য এখানে ভাই যেটা রাইটলি বললেন, এখানে আসলে সবগুলো এজেন্সিকে একসাথে কাজ করতে হবে। এনবিআর কেও 5 বছরের জন্য লাগলে দরকার হলে একটা পলিসিকে ফ্রিজ করতে হবে, কারণ যেটা বললাম একটা ইনভেস্টর যখন আসে তখন তো সে 5 বছরের বিজনেস ফ্রিজ করে। এই জিনিসটা করার জন্যই আমরা এখন যেটা করার চেষ্টা করছি, আমরা বিভিন্ন ধরনের আপনার অ্যাডভাইজারি কাউন্সিল, যেমন আমরা একটা প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করার চেষ্টা করছি, যেখানে আসলে আমরা এরকম প্রাইভেট সেক্টর থেকে মানুষজন কেনে কোন কোন রেগুলেশনের জায়গাগুলোতে আসলে আমাদেরকে ফ্রিজ করা দরকার বা আমাদেরকে চেঞ্জ করা দরকার, এই একটা ইনপুট মেকানিজম আমরা করার চেষ্টা করছি। আরেকটা আপনারা অনেকে প্রবাবলি জেনে থাকবেন, আমরা এখন একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন মিটিং করি। এটা ইজ চেয়ার্ড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস, চিফ অ্যাডভাইজার। উনি যদি এটা জয়েন করতে না পারেন তাহলে ডেলিগেশন ইজ টু মিস্টার লুৎফি সিদ্দিকী, দ্য স্পেশাল অনভয়। ওই মিটিংয়ে actually all the agencies come together, starting from আপনার এনবিআর, চিটাগং পোর্ট অথরিটি, বেবজা, বেজা, বিডা, everyone comes together. The purpose of that meeting is যদি কোনো একটা ইনভেস্টরের প্রবলেম থাকে, ওই প্রবলেমটাকে সবাই মিলে কিভাবে সলভ করা যায় এবং ওখানে বসে। আমার মনে হয় এইরকম কিছু ইন্টার মিনিস্ট্রিয়াল আসলে আমাদের যখন কোঅর্ডিনেশন বেড়ে যাবে তখন আসলে আমাদের আফটার কেয়ার পার্টটা অনেক ইমপ্রুভ হবে। সো সোজা কথায় বললে এটা 4% হতে পারে, 10% হতে পারে, কিন্তু এটার জন্য আসলে আমাদের একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ লাগবে। সেই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচটা এতদিন পর্যন্ত বাংলাদেশে ওয়াজ মিসিং। সেই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচটা তৈরি করার জন্যেই বিডা এখন কিছু পদক্ষেপ নিচ্ছে। এবং যেটা ভাই খুব রাইটলি বললো, আমাদের এখানে আসলে কোনো ট্র্যাকিং হয় না। আমরা যেটা আবারও বলছি, আমরা কি কি করছি না করছি, বিডার ওয়েবসাইটে যদি আপনারা যান বা আমাদের ডিফারেন্ট কমিউনিকেশন যদি দেখেন, আমরা প্রতি মাসে একটা স্টেট অফ ইনভেস্টমেন্ট বলে একটা ওয়েবিনার করি। সেই ওয়েবিনারের প্রথম 15 মিনিট আমরা সবাইকে বলি, আমরা বলেছিলাম আমরা 5টি কাজ করব, 3টি করতে পেরেছি, 1টি করতে পারিনি, 1টি করা আসলে সম্ভব না। এটা হচ্ছে আমাদের রিয়েলাইজেশন। এই অ্যাকসেপ্টেন্সটাও আসলে আমরা দেখেছি যে বিদেশিরা খুব অ্যাপ্রিসিয়েট করে, যে ওই ওপেননেস এবং ট্রান্সপারেন্সি, যে আসলে আমরা এটা করতে পারছি, এটা করতে পারছি না। তো আমরা এই রেজাল্টস বেসড একটা ট্র্যাকিং মেকানিজম আমরা করার চেষ্টা করছি, যাতে করে বিদেশিরা আরো মোর ওপেন থাকে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে। সো এটা একটা লম্বা প্রসিডিওর। আমরা কিছু কিছু জিনিস শুরু করেছি, এটা সামনে আরো দেখবেন আপনারা। বাট এটা আমি এটাই বলতে পারি যে এটা নিয়ে একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ এবং এটা নিয়ে একটা ট্রান্সপারেন্ট কমিউনিকেশন, দিজ আর দ্য ফার্স্ট 2 স্টেপস। এটা হলে ওভার 1 year 2 years এটা 0.5%-এর ওদিকে যাওয়া খুবই সম্ভব। থ্যাংক ইউ। ইয়েস প্লিজ। আচ্ছা, আমি এই যেহেতু এফডিএ এর প্রসঙ্গ আসলো, তাই আরেকটা জিনিস সাথে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন এটা করি, অবভিয়াসলি বিডা ইজ ওয়ার্কিং অন দিস। অ্যান্ড জাস্ট আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, চায়নাতে আমরা জানি যে চায়নাকে আমাদের তো বলা হয় যে এশিয়ার এটা প্রোডাকশন হাউস বা ম্যানুফ্যাকচারিং হাউস। সো একটা স্টাডি করা হয়েছিল যে অ্যাকচুয়ালি তাদের যে গ্রোথটা হয়েছে তাদের পিছনে কি আন্ডারলাইং ফ্যাক্টরস ছিল। সো সাউদার্ন চায়নাতে একটা বিশেষ স্টাডি হয়েছে ইউনিভার্সিটি অফ শিকাগো, হংকং অ্যান্ড সিংহোয়া ইউনিভার্সিটির আন্ডারে। সো ওইখানে দেখা হয়েছে যে তাদের বোঝার চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তাদের এই বিভিন্ন সিটিসগুলো, হ্যাঁ, তারা ইনভেস্টমেন্ট আনার জন্য।
এবং তখন যেটা দেখা যায় যে তাদের যে ভাইস মেয়র অফ সিটি তার আপনি যদি ওয়ার্ক প্ল্যান দেখেন কোনটা দিয়ে তার সাকসেস ডিটারমাইন্ড হবে, সো ওখানে ছিল তো আপনি সেখানে দেখা যায় যে ফার্স্টে এটা চাইনিজ ছিল, দেন এটাকে ইংলিশ ট্রান্সলেট করে দেখা হলো তার সাকসেস ডিটারমাইন্ড করা হয়েছে পুরোপুরি ইনভেস্টমেন্ট আনার উপরে। সো স্টেপসগুলো ছিল এরকম যে প্রথমে আমার ইনভেস্টরের সাথে কি আলোচনা হলো, দেন এবং কত অল্প সময়ের মধ্যে সে ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট সাইন করতে পেরেছে তার সাথে, এবং দ্যাট অ্যাকচুয়ালি ডিফারেন্ট। যদি কেউ বলছে যে আচ্ছা আমি যদি এগ্রিমেন্ট সাইন করতে না পারি তাহলে আমার কি ইনভেস্টমেন্ট অন্য সিটিতে যাচ্ছে, ওয়েস্টিং হাউস ওইখানে ওই সিটিতে না ইনভেস্ট করে আরেক সিটিতে চলে যাচ্ছে, স্যামসাং ওই সিটিতে না এসে পারের সিটি, এবং সেটা হচ্ছে দ্যাট ডিফাইন্স ইজ সাকসেস অর ফেইলিওর। সো কীভাবে যারা কাজ করছে এটা নিয়ে তাদের সাকসেসকে ডিফাইন করা হচ্ছে, তাদের সেটার উপরও ডিপেন্ড করে যে এইগুলো আমরা কিভাবে অ্যাচিভ করব। সো ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। ধন্যবাদ রবি ভাই। এরপর যে আমি জাভেদ স্যারের কাছে যেতে চাই। আমরা গত কয়েক বছরে দেখেছি যে কয়েক বছরে না আসলে গত 2009 থেকে 23 বা আমি যদি আরেকটু পেছনে যাই সেক্ষেত্রেও আমরা ইনফর্মাল সেক্টরে আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরটা ডেভেলপ করেছে, এরকমটা আমরা দেখতে পেয়েছি। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে লো স্কিল সেক্টরের ক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্ট ডেভেলপ করেছে। এর পিছনে মূল কারণ কি, যে হাই এন্ডে আমরা আসলে স্কিল ডেভেলপ করাতে পারিনি নাকি অন্য কোনো কিছু? দেখেন, আমাদের যে লোকাল প্রোডাকশনের কথা যদি আমরা বলি, আমরা যে প্রোডাক্টগুলা প্রডিউস করতেছি এগুলা কি খুব বেশি স্কিলড প্রোডাক্ট আমরা বাংলাদেশে প্রডিউস করতেছি না, কিন্তু তো আমাদের আসলে খুব বেশি স্কিল ওয়ার্কার যারা আছে ওদেরকে আমরা এই কারণে ধরেও রাখতে পারি না, কারণ কি আমরা ওদের ওয়েজটা ম্যাচ করতে পারি না। এই কারণে আমাদের দেশে মোটা দাগে স্কিলড লোক যারা, তারা দেখা যাচ্ছে কি দেশ ছেড়ে চলে মাইগ্রেট করে অন্য দেশে চলে যাচ্ছে, ইউএস চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। সো আমাদের দেশে আসলে ওইভাবে ওরকম স্কিলড প্রোডাক্ট যে খুব বেশি প্রডিউস করা হচ্ছে ব্যাপারটা তা না। যেমন ধরেন আরএমজির কথা যদি বলি, যে আরএমজি আপনার আমাদের যদি আমরা মানে একবার ইন্টারন্যাশনাল ট্রেডের ভাষায় কথা বলতে যাই, যে আমাদের একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আরএমজিতে। আসলে কেন আমাদের এই কম্পারেটিভ অ্যাডভান্টেজটা কেন? আমাদের আমি বলতেছি যে আমাদের বাংলাদেশ থেকে লো রেটে লেবার পাওয়া যাচ্ছে, এদের কারণটা কি? এদের স্কিল সেট আসলে ওরকম অত হাই লেভেলের না। স্কিল সেটটা যদি খুব হাই লেভেলের হতো এদেরকে খুব হাই লেভেলের ওয়েজ পে করতে হতো। লো স্কিলড বিধায় এদেরকে আমরা লো লেভেলের ওয়েজ দিয়েই এখানে অ্যাকোমোডেট করতেছি। এবং আমাদের দেশে দেখা যাচ্ছে কি ওই ইনফর্মাল সেক্টর বলেন বা লো স্কিল ওয়ার্কার যারা ওই কমোডিটিগুলো যারা প্রডিউস করতেছে ওই জিনিসগুলোরই আসলে ফ্লারিশ হইতেছে আর কি। আমি এটাই মনে করি। রচি ভাইয়ের কাছেও আমার প্রশ্ন, যে এই সেক্টরটা তাহলে আমরা যদি বিডার কাছ থেকে বা সরকারের পক্ষ থেকে শুনে থাকি যে আসলে আমার ইনভেস্টমেন্ট আসলে বাড়বে, বা ইনভেস্টমেন্ট বাড়লে আমরা যদি 3-4% কোনো সংখ্যার হিসেবে না যাই, আমরা যদি একটা রাফ হিসেবে যাই যে আসলে বাড়ছে, সেক্ষেত্রে তো আমার এই সেক্টর ফর্মাল সেক্টরের স্কিল ডেভেলপমেন্টেরও আসলে প্রয়োজনীয়তাও রয়েছে সুযোগের চেয়ে বাইরে। সেক্ষেত্রে আসলে কি কাজ সরকার বা করা উচিত এই সরকারের বা যে কোনো সরকারের? আচ্ছা, এখানে আমি একটু একাডেমিক আনসার দিব, এবং এটা হচ্ছে মাই স্টার্টিং পয়েন্ট অফ কিভাবে বাংলাদেশের এফডিআইটা আমরা চিন্তা করা উচিত। আপনি যদি প্রতিটা দেশেরই আজকে যারা ডেভেলপ কান্ট্রি হয়েছে বা এখন যারা ডেভেলপিং আছে, ডেভেলপ কান্ট্রি হওয়ার পথে, প্রত্যেকটা দেশেই আপনি যদি হিস্ট্রি অ্যাসেসমেন্ট করেন, লেটস সে সাউথ কোরিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড এসব দেশ বলেন, প্রত্যেকটা দেশই আপনি যদি ওদের হিস্ট্রিতে যান দেখবেন যে শুরু করে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি থেকে। সাউথ কোরিয়াতেও এক সময় গার্মেন্টস ছিল, সিঙ্গাপুরে আপনি দেখবেন 50-এর দশকে আসলে গার্মেন্টসে ওদের আসলে নাম্বার 1 ছিল। এখানে এটাকে আমরা বলি হচ্ছে ফাউন্ডেশন ফার্স্ট অ্যাপ্রোচ। প্রতিটা কান্ট্রি আসলে ফাউন্ডেশন ফার্স্ট অ্যাপ্রোচে যায়। সেই অ্যাপ্রোচটা কি? এটা একটা সিকোয়েন্সিয়াল ইমপ্রুভমেন্ট হয়। প্রথমে শুরু হয় লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি থেকে, যেটাতে আসলে মানুষ যখন একটু আর একটু ম্যাচিওর্ড হয় বা একটু অ্যাডভান্সড হয়, তখন আসলে ওই সেক্টরকে কেন্দ্র করে বা ওইটার অ্যাসোসিয়েটেড সেক্টরকে কেন্দ্র করে নানা রকম ইনভেস্টমেন্ট আসা শুরু করে, বাইরে থেকে টেকনোলজি আসা শুরু করে, ভাই যেটা বলছিল জেভি আকারে আসে, তখন তারা একটু ইন্টারমিডিয়েট ইন্ডাস্ট্রিতে যায়। তারপর ইন্টারমিডিয়েট ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে এখন আমি যদি বলি সেই স্টেজে আছে প্রবাবলি ভিয়েতনাম এবং থাইল্যান্ডের কিছু অংশ।
তারপরে একটা টাইমে গিয়ে ওরা তখন পুরোপুরি এই অ্যাসোসিয়েটেড লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে তারা চলে যায় ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে। সো এটার একটা সিকোয়েন্সে কাজ করে এবং এটা প্রতিটা দেশের জার্নিতে, আপনি যেটা বললাম সিঙ্গাপুরে যান, আপনি কোরিয়া যান, আপনি ভিয়েতনাম দেখেন, প্রতিটা দেশে আসলে লেবার ইন্টেন্সিভ স্টেজ থেকে শুরু করে। এখানেই আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি। বাংলাদেশ কিন্তু আপনি যদি এখন বাংলাদেশের পয়েন্টটা দেখেন, ইটস রাইট অ্যাট দ্যাট পয়েন্ট অফ অর ইনফ্লেকশন পয়েন্ট, যেখানে আমার এই লেবার ইন্টেন্সিভের যে ইনিশিয়াল স্টেজটা, ওখান থেকে আসলে আমাদের ইন্টারমিডিয়েট স্টেজে যাওয়ার একটা অপরচুনিটি বা একটা সময় আমাদের জন্য। একটু জাস্ট মোর আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে বলার জন্য, ল্যাঙ্গুয়েজে বলার জন্য, আমাদের জন্য লেবার ইন্টেন্সিভ জায়গা, ভাই যেটা রাইটলি বললেন, ছিল হচ্ছে গার্মেন্টস। কারণ এখানে একটা ম্যানুয়াল ডেক্সটারিটির একটা ব্যাপার আছে। এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের দেশের বিশাল একটা জনসংখ্যার হাতের সাইজ যেরকম, সেটা ইজ রাইট ফর ডুইং সেলাই। একজন আফ্রিকার একটা লোকের যে বড় হাত, ও আসলে ওইটা দিয়ে কখনো সেলাইয়ের জন্য সুই সুতা ঢুকাতে পারবে না। এই জন্য আমাদের এই ফাউন্ডেশন ফার্স্ট অ্যাপ্রোচ বলে, আপনি যেটাতে ভালো সেটাতে আপনাকে আগে গ্রো করতে হবে। সো আমাদের এই ম্যানুয়াল ডেক্সটারিটির অ্যাডভান্টেজ থাকার কারণে আমাদের আরএমজি এখানে গ্রো করে। সো এই জন্য আমরা উই কেম টু ওয়্যার উই আর। আমাদের জন্য অ্যাসোসিয়েটেড ইন্ডাস্ট্রি কারা? অ্যাসেম্বলিং। কারণ এটা পুরোপুরি লেবার ইন্টেন্সিভ না, পুরোপুরি ডাইরেক্টলি নট লিঙ্ক টু হোয়াট উই আর ডুইং, বাট অ্যাসোসিয়েটেড। আপনি ইলেকট্রনিক্স অ্যাসেম্বলিং বলেন, আপনি আসলে কার অ্যাসেম্বলিং বলেন, বা আপনি লাইট ইঞ্জিনিয়ারিং অ্যাসেম্বলিং বলেন, দ্যাট ইজ আমাদের জন্য নেক্সট স্টেপ। এই নেক্সট স্টেপে আমরা এখন আস্তে আস্তে যাওয়া শুরু করছি। এইটাকে এক্সেলারেট করার জন্যই আমাদের আসলে বাইরে থেকে টেকনোলজি ট্রান্সফার লাগবে, কয়েকটা কোম্পানি আনা লাগবে যারা আসলে ওদের নলেজটা আমাদেরকে দিবে, উইচ উইল অ্যালাউ আস টু মুভ টু দ্যাট সেকেন্ড স্টেজ। ওই সেকেন্ড স্টেজটা যখন আমরা ভালো মতো পার করতে পারবো, বা সেমিকন্ডাক্টর নিয়ে আমরা অনেক কথা বলি, সবার ধারণা যে সেমিকন্ডাক্টর একটা স্বপ্ন। আমি যদি এখানে জাস্ট একটা লাইন বলি সেমিকন্ডাক্টর নিয়ে, সেমিকন্ডাক্টরও যদি আপনি একটা ভ্যালু চেন হিসেবে দেখেন, ওখানে 3টি পার্ট থাকে। প্রথমে হচ্ছে ডিজাইন, আমার মোবাইলের যে চিপটা, ওই মোবাইলের চিপটা ডিজাইন কি হবে। সেকেন্ড একটা পার্ট থেকে, ওটা হচ্ছে চিপটা বানানো, উইচ ইজ ম্যানুফ্যাকচারিং অফ দ্য চিপ। থার্ড একটা পার্ট থেকে, উইচ ইজ অ্যাসেম্বলিং অ্যান্ড প্যাকেজিং। আমরা কিন্তু যখন সেমিকন্ডাক্টরের আমাদের সম্ভাবনা নিয়ে বলি, আমরা কিন্তু ইউজুয়ালি বলি ডিজাইনিং, কারণ আমাদের অনেক গ্র্যাজুয়েটেড ইঞ্জিনিয়ার আছে যারা আসলে ডিজাইনিংটা অনেক ভালো পারে। আপনারা অবাক হয়ে যাবেন, গত বছর আমাদের দেশে $6 মিলিয়ন টাকা আসে এইসব ডিজাইনিং সার্ভিস থেকে। আমরা কিন্তু সেমিকন্ডাক্টর ইচ্ছা করলে অ্যাসেম্বলিংটা করতে পারি, কারণ ওটা ডাইরেক্টলি মানে আপনার ম্যানুফ্যাকচারিং এ যাওয়া না, কারণ ওই ক্যাপিটাল ইন্টেন্সিভ কাজটা আমরা করতে পারবো না। কিন্তু অ্যাসেম্বলিংটা ইজ ভেরি ক্লোজ টু আমরা এখন গার্মেন্টসে যেগুলো করি। আমাদের প্রোডাক্ট কন্ট্রোলের জন্য আমাদের অনেক কিছু করতে হয়। সো এইরকম কিছু অ্যাসোসিয়েটেড ইন্ডাস্ট্রিতে আমরা যদি আস্তে আস্তে উত্তরণ করতে পারি, তারপরে ইট উইল বি দি পাথওয়ে ফর আস টু মুভ টুয়ার্ডস মোর স্কিলড ইকোনমিতে। সো এটা আসলে প্রতিটা দেশের হিস্ট্রিতে দেয়ার ইজ আ সার্টিন সিকোয়েন্স দ্যাট উই নিড টু ফলো। আমার কাছে মনে হয় সেকেন্ড ধাপটাকে আমাদের এখন ইউটিলাইজ করতে হবে। এই জন্য আসলে আমাদের অনেক ইনভেস্টমেন্ট বলেন, আমাদের অনেক বাইরের টেকনোলজি ট্রান্সফার বলেন, সব কিছু করতে হবে। এই স্টেজে এখন আসলে পৃথিবীতে অনেক বেশি দেশ নেই। আপনি যদি ঘুরে ঘুরে দেখেন, বাংলাদেশ একটি, নাইজেরিয়া একটি, মিয়ানমার একটি, এরকম হাতে গোনা 3-4টা দেশ আছে আসলে যারা এখন এই ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যাওয়ার দ্বার প্রান্তে। এই জন্য আমাদের দেশে অপরচুনিটিটা ইজ সো হাই, যেটাকে আমাদের কাজে লাগাতে হবে আর কি। তো আমার কাছে মনে হয় ওভার আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, ওয়ান্স এগেন কামিং ব্যাক টু দ্যাট ফার্স্ট পয়েন্ট, স্ট্রাকচার্ড অ্যাপ্রোচে যাওয়া পসিবল, কিন্তু এটাকে লিপফ্রগ করাটা মাঝে মাঝে ইজ নট প্রবলি দ্য রাইট থিং টু ডু। আমাদের যে ক্যাপাবিলিটি আছে, ক্যাপাবিলিটিটাকে গ্র্যাজুয়েট করানো সিকোয়েন্সে প্রবাবলি ইজ দ্য স্মার্টার থিং টু ডু। এটাই হচ্ছে আমার। যে অনেক ধন্যবাদ রচি ভাই। রবি ভাই, আপনার কাছে এই ব্যাপারে প্রশ্নটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে, যে ফরেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো আছে, এই এমপ্লয়মেন্ট সেক্টর, এই খাতটাকে আসলে গ্র্যাজুয়ালি একটা স্কিল মার্কেট বা ফর্মাল মার্কেটের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। ভূমিকা অনেক দিক থেকেই রাখতে পারে, তবে একটা জিনিস হচ্ছে যে এখানে দুইটা অ্যাঙ্গেল। একটা হচ্ছে যেটা বললাম যে স্কিলসের ব্যাপার, হ্যাঁ, ইনফর্মালিটির সাথে কিন্তু স্কিলসের সাথে আরও একটা ব্যাপার সংযুক্ত, সেটা হচ্ছে যে আমি আমার ফর্মালাইজ যে বিজনেসেস আছে তাদেরকে আমি কিভাবে ইনসেন্টিভাইজ করছি, অথবা যারা ফর্মাল এবং যারা ইনফর্মাল তাদের মধ্যে আমি কিভাবে ডিস্টিংগুইশ করছি সুযোগ সুবিধার দিক থেকে। সে সাপোজ আমি একটা ইনফর্মাল বিজনেস চালাই। ইনফর্মাল বিজনেস বলতে যে ঠিক আছে, আমি হয়তো একটা ফুড কার্ট আছে, দিস ইজ ইনফর্মাল বিজনেস, আমার কোনো ট্যাক্স কিছু দেওয়া লাগতেছে না, ভালো কথা।
তাহলে এখন অ্যাকচুয়ালি আমার ফর্মালাইজ করার তো কোনো ইনসেন্টিভ নেই, আমি ফর্মাল করলে আমাকে ট্যাক্স দিতে হবে, আর যদি না করি তাহলে আমার কি হবে? আমার হচ্ছে আমাদের বাংলাদেশের যে সাইজ অফ দ্য ইকোনমি সেই তুলনায় আমাদের এবং যে হাই ডিগ্রি অফ ইনফর্মালিটি আছে, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ওই যে সিস্টেমটা ফর্মালাইজ করার যে একটা ডিজিটালাইজ সিস্টেম থাকা, ইন্টিগ্রেটেড ডিজিটালাইজ সিস্টেম থাকা দরকার, সেটা আমাদের নাই। তার কারণে কোনো বিজনেস যদি ইনফর্মালি অপারেট করতে থাকে, আই ক্যানট ডু এনিথিং, বা আমি কেন তাকে ইনসেন্টিভাইজ করে ফর্মাল চ্যানেলেও আনতে পারি না। সো দ্যাট আই থিঙ্ক সেটা এস্টাবলিশ করা জরুরি, এবং ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে তারা এটা নিয়ে গভর্নমেন্টকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে পারে যে অন্য দেশে এটার কীভাবে হয়েছে, অন্য দেশে এটার মাধ্যমটা কী। সো ওয়ান্স এইটা থাকবে তখন কিন্তু আমি গ্র্যাজুয়ালি সবগুলো সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচ করতে পারবো। সো দ্যাটস ওয়ান পার্ট, যে হ্যাভিং দ্য সিস্টেম ফার্স্ট, যে আমার ফর্মালাইজ করা সিস্টেমটা যেন এখানে থাকে, আমি যেন সবাইকে ওইখানে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্কিলসের ব্যাপারে। স্কিলসের ব্যাপারে দেখেন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে বড় সংখ্যক স্কিলস আছে, আমরা অনেক সময় বলি যে বাংলাদেশের কনটেক্সটে ভোকেশনাল এডুকেশনটাকে আমাদেরকে প্রমোট করাটা অনেক বেশি জরুরি। বাট একই সাথে একটা জিনিস, আমাদের যে সোশ্যাল যে বর্তমানে আছে, আমরা কিভাবে দেখি, টেন্ডেন্সি আছে যে ভোকেশনাল এডুকেশন যদি কেউ করে আসে, আমরা তাকে কিন্তু অনেক সময় খারাপ চোখে দেখি, সোজা ভাষায় আমি যদি বলি যে আমরা কোয়ালিফাইড মনে করি না, এনাফ কোয়ালিফাইড মনে করি না। আরো ভালোভাবে বললে যে বিয়ের বাজারে তার অবস্থা খারাপ, হ্যাঁ, তাকে বিয়ের বাজারে দেখে যে না ঠিক আছে, তা ভালো বিয়ে হবে না। এখন এটা লেট আস বি অনেস্ট, এটাও কিন্তু একটা যে কোনো একজন গ্র্যাজুয়েটে তাদের যে ভাই আমি ওখানে যাবো কেন, গেলে তো আমার বিয়ের বাজার খারাপ, আমার টাকা পয়সা পাবো না, সো আমার ওইদিকে যাওয়ার ইনসেন্টিভ নাই। সো এই সোশ্যাল অ্যাপ্রোচ আমরা কীভাবে চিন্তা করতে পারি, ইটস আ লং প্রসেস, এবং এটা আমাদের ইট উইল টেক টাইম। এখন দেখবেন, এখন কিন্তু আমরা যখন বিভিন্ন সুপার শপে যাচ্ছি, অনেক ভার্সিটি পড়ুয়া ছেলে পেলে তারা এখানে কাজ করছে, তারা এখন আবার ওইটাকে ছোট করে দেখছে না, কিন্তু আমাদের অ্যাটিটিউড তাদের প্রতি কিন্তু আবার খারাপ, আমরা তাদেরকে ভালোভাবে ভ্যালু করি না। সো এখানে একটা সোশ্যাল ডাইমেনশনও আছে যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটগুলো যেখানে কাজ করতে পারে, আমার মনে হয় মূলত যে স্কিলস ডেভেলপমেন্ট যেসব প্রোগ্রামগুলো আছে, আমাদের অনেক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, প্লেন্টি অফ, এখানে সেখানে বিভিন্ন জায়গায় অনেক হচ্ছে। আমার মনে হয় একটা জায়গায় ভালোভাবে কাজ করা দরকার, সেটা হচ্ছে আমরা যে ইউনিভার্সিটিতে আমাদের যেসব প্রোগ্রাম আছে এবং ভোকেশনাল ইনস্টিটিউটে যেসব প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলোকে মোর লেবার মার্কেট ওরিয়েন্টেড করা নিয়ে কাজ করা। অন্যান্য দেশে কেন এই জিনিসগুলো কাজ করছে, আমাদের দেশে যেগুলো কাজ করছে না, কোন দেশে কিভাবে কাজ করছে। আমরা যেটা বলি যে একটা পেরেনিয়াল ইস্যু, যে আমরা বলে আসছি ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন না, এখানে জাভেদ ভাই আছেন, এবং এটা মোটামুটি সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একই অবস্থা। এবং এটা কিন্তু এমন না যে এটা আপনি উন্নত দেশেও এটা খুব ভালোভাবে আছে, উন্নত দেশেও একই প্রবলেম আছে, কিন্তু আমাদের দেশে আমাদের যে অ্যাড্রেস করার মেকানিজম, এইটা আমাদের আরও ভালো হওয়া দরকার। সো সেটার জন্য আমার মনে হয় যে আমাদের যে কারিকুলাম আছে সেইগুলোকে মোর লেবার মার্কেট ওরিয়েন্টেড করার জন্য আমরা কোনো প্রোগ্রাম রাখতে পারি কিনা, যে ঠিক আছে, লেট আস ডিমিনিশ দ্য কোর্স ওয়ার্ক আপ টু 2 years or 2.5 years or 3 years, হোয়াট এভার, and then 1 year প্রোগ্রাম থাকবে সোললি উইথ ইন্ডাস্ট্রি, সে ওইখানে জব ইন্ডাস্ট্রি যে স্কিলগুলো আছে সেগুলো শিখবে, দেন ওইটা হচ্ছে খুব ভালোভাবে আলটিমেটলি তাকে ওই লেবার মার্কেটে তাকে ট্রানজিশন করতে হেল্প করবে। আদারওয়াইজ যেটা হয়, স্বাভাবিকভাবেই সামওয়ান যে হয়তো বা বাংলা বা ইংলিশ পড়ে আসছে, তিনিও ব্যাংকিং সেক্টরে যাচ্ছেন, যিনি হয়তো বা বুয়েট থেকে পড়াশোনা, সেও ব্যাংকিং সেক্টরে যাচ্ছেন। সো আমাদের এই জিনিসগুলো থাকবেই, এটা হয়তো বা থাকবে, কিছু না কিছু ফ্রিকশন থাকবে, কিন্তু ওভারঅল সবার জন্য আমার মনে হয় এরকম প্রোগ্রাম থাকা জরুরি। সো যারা অর্গানাইজেশন আছেন তারা এই সাইটগুলোতে তারা স্পেসিফিক্যালি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে পারেন গভর্নমেন্টকে, অ্যান্ড সেগুলো হচ্ছে স্পেসিফিক্যালি প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রোগ্রামের সাথে একটা করে ইন্ডাস্ট্রিকে ট্যাগ করে ডিফারেন্ট প্রোগ্রামের সাথে সেটাকে করা। যেমন আমাদের যদি বলি রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, আমাদের দেশে কোথাও কিন্তু রেলওয়ে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, আমাদের রেল লাইন্স আছে। সো আমরা যখন কথা বলি তখন তারা বলেন যে তারা তো যারা নর্মাল ইঞ্জিনিয়ার বা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পড়া, তারা যে অন দ্য জব ট্রেনিং করে এটা নিচ্ছেন, কিন্তু এটা তাদের সময়ও লাগে বেশি। সো এই ধরনের জিনিসগুলো ইন্ট্রোডিউস করা। ধন্যবাদ রবি ভাই। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। জাভেদ ভাই, আপনাদের তিনজনের কাছে আসলে একটা কুইক কোয়েশ্চেন আমি জাভেদ স্যারকে দিয়ে শুরু করছি। আমরা ইনস্টেবিলিটি অনেক কথা বললাম, মার্কেটে আস্থা সংকট নিয়ে অনেক কথা বললাম, এই পুরো প্রক্রিয়ার সাথে একটা কথা রাজনৈতিক মহলে প্রচলিত আছে যে আসলে নির্বাচনের সঙ্গে এটা সরাসরি সম্পর্কিত। এই ব্যাপারে আপনার অভিমত কি? হ্যাঁ, নির্বাচনের সাথে অবশ্যই সম্পর্কিত, কারণ একটা নির্বাচিত সরকার যখন আসে
তখন অ্যাকচুয়ালি মানুষের ওই বিনিয়োগ আস্থাটা থাকে, ওই ইনস্টেবিলিটি ব্যাপারটা একটু কম থাকে। আমি অবশ্য এর আগের যে তথাকথিত নির্বাচিত সরকার যেটা আছে ওইটাকে আমি একবারে এক্সাম্পল হিসেবে ধরতেছি না, ওগুলা স্পেশাল কেস ছিল, আলাদা কেস ছিল। বাট এখনকার পার্সপেক্টিভে আমরা একটা ফেয়ার, একটা ট্রান্সপারেন্ট ইলেকশনের পরের প্রসেসের কথা বলছি। এক্স্যাক্টলি হ্যাঁ, মানে আমি একবারে এটা আদর্শ পৃথিবী ধরে নিচ্ছি আর কি, বা আদর্শ পৃথিবীর কথা যদি বলি আর কি। এখনকার পার্সপেক্টিভে যদি বলি, দেখেন এখন তো আসলে ওইভাবে বলতে গেলে আমরা একটা ইন্টারিম সিচুয়েশনে আছি, আমাদের মধ্যে তো ওরকম কোনো লিডারশিপ আসলে নাই অ্যাকচুয়ালি। চূড়ান্ত সিদ্ধান্তটা কি হবে, যেমন আমাদের যে সরকারটা, এটা তো আসলে ফর দ্য লং টাইমের জন্য না, ওনারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছেন। সো আগামী 5 বছর পর কি হবে, এটা এই সরকারের আসলে কাজ না চিন্তা করা, এটা একটা নির্বাচিত সরকারের কাজ। সেই প্রেক্ষিতে আমরা যদি একটা মানে আরো বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা চিন্তা করি, বা আরো বিনিয়োগকে যদি অ্যাট্রাক্ট করতে চাই, সেই ক্ষেত্রে একটা নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা আছে। ধন্যবাদ স্যার। রবি ভাই, সেম প্রশ্ন। যেটা অলরেডি জাভেদ ভাই বললেন সেটা আমি রিপিট করছি না। সো আমার মনে হয় যে এখানে একজন ইনভেস্টরের কথা যদি চিন্তা করেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমার বিজনেসের স্টেবিলিটি এবং আমার এনভায়রনমেন্ট ক্লাইমেট সেখানে কীরকম, পলিটিক্যাল স্টেবিলিটি কীরকম, আমাকে যে ডিসরাপশনে পড়তে হচ্ছে কিনা। এখন সেখানে গভর্নমেন্ট কী অবস্থায় আছে সে তার তুলনায় দেখে যে আমার এখন আমার ইকোনমির ওভারঅল অবস্থা কি এবং এটা কয়দিন থাকবে। যদি সে প্রেডিক্ট করে যে না, এখানে আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উইল ডিটোরিয়েট, বা এখানে আমার আরও অনেকগুলো চেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হবে, সো তখন কিন্তু সে এখান থেকে আলটিমেটলি ইনভেস্ট করবে না আলটিমেটলি। সো এখানে তার কাছে ওভারঅল আমার ইলেকশন কবে হচ্ছে কি না হচ্ছে, আমার কোন গভর্নমেন্ট আছে, তার থেকে বড় প্রশ্ন থাকে যে আমার স্টেবিলিটি কীরকম। সো তারা দেখবে হচ্ছে স্টেবিলিটিটা সবার প্রথমে। এখন স্টেবিলিটিটা আসার প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়া যদি আমরা দিতে পারি তাহলে ইটস গুড। এখন ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরেও আলটিমেটলি যদি দেখে যে না, অবস্থা স্টেবল না, এখানে ডিসরাপশন আছে, আমার বারবার চেঞ্জ হচ্ছে, তখন ইট ইজ মানে ব্যাড ফর দ্য ইনভেস্টার, তাদের কাছে একটা খারাপ সিগন্যাল যায়। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ইলেক্টেড গভর্নমেন্ট তো ঠিক আছে, আসা অবশ্যই জরুরি, বাট অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলো শুরু করা জরুরি। যেটা ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালোভাবে করতে পারে সেটা হচ্ছে প্রপার প্রসেসগুলো এস্টাবলিশ করা। এখন যেই জিনিসগুলো শর্ট টার্মে থেকে মিডিয়াম টার্মে হয়তো বা করা পসিবল, অন্তত সেইগুলো ইনিশিয়েট করা, কারণ এইগুলোই কিন্তু আমরা সময় করতে পারি না। আমরা যেগুলো নিয়ে কথা বলি, হোয়াইট পেপারে যেগুলো এসছে বা টাস্কফোর্সের রিপোর্টে যেগুলো আসছে, এগুলো যুগ যুগ ধরে আমাদের দেশে চলে আসছে। ইভেন আপনি যদি জিজ্ঞেস করেন বিভিন্ন যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা অলরেডি জানেন কি করতে হবে। প্রবলেম হচ্ছে আমাদের এক্সিকিউশনে, সবসময় এক্সিকিউশন হ্যাজ অলওয়েজ বিন দ্য প্রবলেম। সো সেই এক্সিকিউশনটাকে আমরা কত ত্বরান্বিত করতে পারি সেটার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। সো এখানে যদি এমন হয় একজন ইনভেস্টার যদি দেখেন যে ঠিক আছে আমি ইনভেস্ট করতে পারবো, মেবি দেয়ার উইল বি চেঞ্জ ইন দ্য গভর্নমেন্ট আফটার 1 year, 6 months or half an year, কিন্তু আমার ইনভেস্টমেন্ট এফেক্টেড হবে না, দেন হি অর শি উইল ইনভেস্ট হোয়াট এভার দ্য গভর্নমেন্ট ইজ। সো তাকে ওই রাইট সিগন্যালটা পৌঁছানো। এবং আমি বলবো যেটা বলেন যে বিডা করছে, বিডা একটা রেগুলার ওয়েবিনার করছে, জানাচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কমিউনিকেট করা যে আমার এইটা এবং আমি এটা দিতে পারছি, এটা দিতে পারছি না, সেই অনেস্টিটা থাকাটাও জরুরি। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। রুচি ভাই, আপনাকে সেম প্রশ্নটা আসলে আরেকবার রিপিট করছি না, কিন্তু এটার সাথে আমি একটা প্রশ্ন যোগ করে দিচ্ছি। হোয়াট এভার বি দ্য টেনিয়ার অফ দিস গভর্নমেন্ট, এরপরে আবার ইলেক্টেড গভর্নমেন্ট জবেই আসুক না কেন, এটা যার সরকারি আসুক না কেন, প্র্যাকটিক্যাল রিয়েলিটির জন্যই কিছু ডিসিশনস নিতে হবে যেগুলো আনপপুলার হবে। কিন্তু ওই জিনিসটা আসলে গ্রেটার মাসের সঙ্গে কমিউনিকেট করাটা আসলে মুশকিল হয়ে যায় অ্যাট টাইমস। আপনার ক্রিটিক্যাল ইকোনমিক ডিনোমিনেটরস আসলে বোঝানোটা ওইভাবে সম্ভব না। এই সমস্যাটা আসলে সকলের জন্য, সকল সময়ের জন্যই, স্পেশালি হুএভার ইজ গভর্নিং, তার জন্য এটা সবসময় একটা বড় সমস্যা। এই প্রবলেমটাকে অ্যাড্রেস কিভাবে করা যায়? না, ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন। আমি প্রথমটাতে একটু কুইকলি আনসার দিয়ে পরে সেকেন্ডটাতে যাচ্ছি। অবশ্যই ইলেকশন ইম্পর্টেন্ট, এটা তো মানে ইজ আনডাউটেডলি ট্রু। এখানে আমি শুধু দুটো অ্যাঙ্গেল অ্যাড করি। আমার জাভেদ ভাই আর রবি ভাই যেটা বললো অ্যাবসলিউটলি টু দ্য পয়েন্ট, আমি জাস্ট দুইটা পয়েন্ট অ্যাড করি। আপনি একটা জিনিস দেখবেন, এত সমস্যার মধ্যেও কিন্তু মিয়ানমারে ইনভেস্টাররা ঠিকই গিয়ে ইনভেস্ট করছে।
সিরিয়াতে কিন্তু ইনভেস্টররা ঠিকই গিয়ে এর মধ্যে ইনভেস্ট করছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে রবি ভাই যেটা পার্শিয়ালি বলল, এবং আমাদেরকে ওই জিনিসটাই করার চেষ্টা করতে হবে। কোনো দেশেই পলিটিক্স বা আপনার ইলেকশন মেকানিজম বা গভর্নমেন্ট ইজ নট লিঙ্ক টু বিজনেস। বিজনেস এবং গভর্নেন্স কিন্তু দুইটা প্যারালেল ট্র্যাকে চলে এই সকল দেশে। এটাই যেটা রবি ভাই বলছিল, যে আপনার যেই গভর্নমেন্টই আসুক, যেই সরকারই আসুক, বিজনেসের মতোই চলবে। ও এখানে এসেছে, ওর 10 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে ও চায় 15 টাকা নিয়ে ফেরত যেতে। ওর এই ডিসিশন মেকিংয়ে ও কোনো ইম্প্যাক্ট চায় না। এটার সাথে ও যেই গভর্নমেন্টই আসুক, যেই পলিটিক্যাল পার্টি লিডিংয়ে থাকুক। এই জন্যই এই দেশগুলোতে, আমি যে দেশগুলোর নাম বললাম, এবং এর বাইরে আরো অনেক উদাহরণ আছে, আপনি রুয়ান্ডা বলেন, আপনি নাইজেরিয়া বলেন, এই সকল দেশ দেখবেন আপনি এফডিআই বেড়েছে গত বছরে এত পলিটিক্যাল আনসার্টেনটির পরেও। এটার কারণ হচ্ছে ওই যে ওদের দেশগুলোতে পলিটিক্স এবং বিজনেস এবং ইনভেস্টমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট ট্র্যাকস। আমাদেরকে ওই জিনিসটাই করতে হবে। আমাদের গত কয়েক বছরে যেটা হয়ে গেছে, আমাদের রেগুলেটরস বিকেম দ্য বিজনেসেস, বিজনেসেস বিকেম রেগুলেটরস ভাইস ভার্সা, এবং এই জন্য আসলে ওই জিনিসটা ওভারল্যাপ হওয়াতে দিস ডিডন্ট ওয়ার্ক ইন প্যারালেল ট্র্যাকস। সো আমার মনে হয় আমরা যদি ওই জিনিসটা শুরু করতে পারি, যেখানে বিজনেসে আমরা একটু বলতে পারি যে তোমার এখানে তুমি যত দিনের জন্যই আসো না কেন, পলিসি কন্টিনিউটিটা থাকবে, এটা যেই সরকারি আসুক, তাহলে আসলে সে নির্দ্বিধায় ইনভেস্টমেন্টটা করতে পারবে। সেটা গেল একটি মেসেজ। 2 নম্বর কথা হচ্ছে যে আসলে আরেকটা জিনিস সবাই চায়, আচ্ছা এখন ইন্টারিম গভর্নমেন্ট বা আমাদের কারেন্ট সেট আপ একটা চেঞ্জ করলো, বা আমরা এই যত রিফর্ম করছি, এটা নিশ্চয়তা কি যে পরের গভর্নমেন্ট এসে আসলে এটা কন্টিনিউ করবে? দেখেন জাভেদ ভাই যেটা বললো, আমাদের পক্ষে কোনোভাবেই এটা ক্রিস্টাল বল দেখে বলা সম্ভব না যে এটা আগামী 5 বছর থাকবে। কিন্তু একটা জিনিস গভর্নমেন্ট সিস্টেমে করা যায়, যেটা দেখবেন আমাদের চেয়ারম্যান অনেক সময় ইকোনমিক্সের থিওরির ভাষায় বলে, আমি এটা বাংলা ভাষায় যদি আপনাদেরকে বলি, একটা ব্যুরোক্রেটিক সিস্টেমে যখন কোনো একটা কিছু আপনি করতে যাবেন, বা কোনো জায়গাতে, এটা প্রাইভেট সেক্টরেও, সবসময় স্টার্টিং পয়েন্ট ইজ গত বছর এই কাজটা কিভাবে করা হয়েছে, বা আমি গতবার যখন এই কাজটা করি ওইটা আসলে কিভাবে করা হয়েছিল। আমাদের এখন কারেন্ট সিস্টেমে যখন আমি গত বছরের রেফারেন্সটা নেই, বা গতবার কিভাবে করেছিলাম ওই রেফারেন্সটা নেই, রেফারেন্সটা অলওয়েজ ভুল, ঠিকভাবে করা হয়নি। এই জন্য আমরা ওই একই সিস্টেমটা রিপিট করার সময় বারবার ভুলটাই করি। আমাদের কাজ কি? আমরা যেটা চেষ্টা করছি, আমাদের এই ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম বলেন বা আমাদের এই ডায়ালগ ইকোসিস্টেমে বলেন, উই আর ট্রাইং টু ক্রিয়েট আ ফিউ রেফারেন্সেস, গোল্ড স্ট্যান্ডার্ড এক্সাম্পলস। একটা কাজ কিভাবে করা যায়, একটা ইনভেস্টরকে নামাতে হলে, একটা বড় ইনভেস্টরকে নামাতে হলে, আমরা অনেকে স্টারলিংকের কথা এখন শুনছি, স্টারলিংকে আমরা কিভাবে নামানোর চেষ্টা করছি। ইয়াং ওয়ান গ্রুপ 27 বছর ধরে ওদের ল্যান্ডেড ডকুমেন্টেশন ওরা পায়নি, কিভাবে একটা হিট স্কোয়াড করে প্রাইভেট সেক্টরের মতো ওদের প্রবলেমটা সলভ করা যায়। এরকম 4-5টা গোল্ড স্ট্যান্ডার্ড রেফারেন্স আমরা রেখে যাওয়ার চেষ্টা করছি, যাতে করে পরের সরকার বা যেই আসুক, তখন তো ওরা যখন বলবে আচ্ছা গত বছর এই কাজটা কিভাবে করা হয়েছে, তখন দিস বিকামস দ্য নিউ ওয়ে। এটা হচ্ছে আরেকটা ওয়ে অফ হাউ ইউ ক্রিয়েট ইকোনমিক্সের ভাষায় ইরিভার্সিবল চেঞ্জেস, মানে আপনি দেশটাকে এমন একটা রিফর্মে নিয়ে যান যখন আসলে আর রিভার্স করা যায় না। তো এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা আসলে আমরা করতে পারি, এবং সেটাই করার চেষ্টা, যাতে করে ওয়ান্স এগেইন বিজনেস এনভায়রনমেন্ট বিকামস ফিক্সড ইরিভার্সিবলি ফর আ লং টার্ম। সো এটা হচ্ছে আমার ওই ইলেকশনের পার্সপেক্টিভ। হ্যাঁ দরকার, কিন্তু ওটার সাথে সাথে আসলে আমাদের এই দুটো জিনিসও আসলে করলে ভালো হয়। সেকেন্ড যে কোয়েশ্চেনটা, এবং ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, এবং আমি নিজেও সত্যি কথা বলতে 3 মাস আগে, আমি তো এখানে সিস্টেমে এসেছি প্রাইভেট সেক্টর থেকে, আমি তো টেবিলের ওই পাশেই বসতাম। উই ল্যাক ইমেন্সলি এই পাবলিক প্রাইভেট কনসালটেশনে। আমি একেবারেই এখন আমার দায়িত্ব থেকেই আমি বলছি, আপনি যে কোনো দেশের যদি ইকোনমিক গ্রোথ বলেন, কোনোদিনও সরকার থেকে গ্রোথটা আসা সম্ভব না। প্রাইভেট সেক্টর হ্যাজ টু লিড দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি, এবং সব দেশেই সেটা হয়েছে। সো এখন গভর্নমেন্টের এখানে একটা রোল আছে, ফ্যাসিলিটেট করা, ওদেরকে রাইট ইনভেস্টমেন্ট সেট আপ দেওয়া, রাইট ইকোনমিক সেট আপ দেওয়া। এই জিনিসটা আমরা কখনোই বুঝবো না যদি আমরা প্রাইভেট সেক্টরের সাথে বা আমরা সকল স্টেক হোল্ডারের সাথে ভালো মতো কথা না বলি। এটা সবসময় একটি চ্যালেঞ্জ। আমাদের ভাষা বা আমাদের ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য রাইট ওয়ে টু টক টু দিস, এবং এই জন্য আমার মনে হয় ওয়ান্স এগেন আই কাম ব্যাক টু দ্যাট রেফারেন্স। আমি বললাম প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল, আমি বললাম একটা ইন্টার কোঅর্ডিনেশন মিনিস্ট্রি। আমার মনে হয় এরকম যদি 2-3টা আসলে আমরা উদাহরণ দেখিয়ে যেতে পারি, তাহলে দিস বিকামস আ রোল মডেল ফর ফিউচার। জাস্ট একটা লাস্ট এক্সাম্পল দিয়ে শুরু করবো, আমাদের সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স, আমরা একটা টাস্ক ফোর্স গঠন করি। আমি জানি না আপনার প্রবাবলি এটা দেখেছেন, বাট ওটার একটা থিঙ্কিং আমি শেয়ার করি, তাহলে এটা বিকামস মোর রিয়েল লাইফ ফর ইউ। তো আমরা
সেমিকন্ডাক্টরের টাস্ক ফোর্সটা করবো, এটা নিয়ে আমরা একটা ডিসিশন নেই মিটিংয়ে। তো মিটিংয়ের শেষে আমরা জিজ্ঞাসা করি যে এখানে কাকে কাকে অ্যাড করা যায়। অবশ্যই আমাদের বাংলাদেশে এটা আমাদের সাথে একটা বাঁশি বাজালেও 20 জন এসে হাজির হয়, তো অনেক হাত টাত আমরা দেখলাম আশেপাশে থেকে। ওখানে আমরা একটা প্রিন্সিপাল তখন সেট করি যে আমরা 4টা ডিফারেন্ট ক্যাটাগরি থেকে লোক নিব, সরকার, প্রাইভেট সেক্টর, একাডেমিয়া এবং এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশ। আমরা এই 4 সেক্টর থেকে আমরা ইকুয়াল পার্টিসিপেশন নিব। প্রত্যেক সেক্টর থেকে 3 জনের বেশি মানুষ থাকতে পারবে না, এবং এটা আমরা একটা স্ট্যান্ডার্ড রুল করে দেই। যত জনেরই মানুষের ইচ্ছা থাকুক না কেন, দরকার হলে ওরা কোঅপটেড হবে, কিন্তু টাস্ক ফোর্সের মেম্বার হতে হবে ইকুয়াল পার্টিসিপেশনে। এটার কারণ কি? কারণ হচ্ছে যখন একটা ডিসিশন মেকিং হয় তখন যাতে সবার ইকুয়াল ভোটিং পাওয়ার থাকে। আমরা ওই প্রিন্সিপাল করে দেখবেন আমাদের টাস্ক ফোর্সটা 12 সদস্যের, এবং আমরা ইকুয়াল 3 জন করে নিয়োগ দিয়েছি, যাতে করে আমাদের ওই প্রপার ডায়ালগটা হয়। Once again, this is our effort in creating a reference, যাতে করে আসলে we go to the other side of the aisle এবং ওদের থেকেও ইনপুটটা নেওয়ার চেষ্টা করি। এটা সময় লাগবে, এটা আমাদের এখনকার প্র্যাকটিসে নেই, কিন্তু আমার বিশ্বাস যে ওভার টাইম প্রাইভেট সেক্টরও যদি এগিয়ে আসে, আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়, বারবার বলে। এই জন্যই আমি এই টাইপের টক শোতে আমি সবসময় চেষ্টা করি আসতে, যাতে আমরা অন্য সাইড থেকেও শুনতে পারি। কারণ দেখেন, আমাদের সবারই ভুল হবে, বাট আমরা যদি এখান থেকে শিখতে পারি তাহলে দ্যাট ইজ হাউ উই প্রোগ্রেস। অনেক ধন্যবাদ রুচি ভাই। সেম লাইন অফ আর্গুমেন্ট আমি রবি ভাইয়ের কাছেও জানতে চাচ্ছি, আসলে এই যে বোথ সাইড টেবিলের এই পাশ ওই পাশের মধ্যে যে ফারাকটা আছে, এইটা কিভাবে মেটানো সম্ভব? কারণ যে কোনো সরকার শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের জন্য না, বা আমরা একটা খুবই একটা ভিন্ন বাস্তবতায় আছি, এইরকম বাস্তবতা ছাড়াও একটা নর্মাল টাইমেও একটা কলাপসিং ইকোনমি থেকে আমরা যখন উত্তরণ করতে যাবো, অনেক ডিসিশনস নিতে হবে, যেটা আসলে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি করবে সরকার এবং জনগণের মধ্যে। এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সহজে? এবং একটা পলিটিক্যাল পার্টি যখন আসলে ক্ষমতায় বসবে, আমি যদি গভর্নমেন্টকে একটা পলিটিক্যাল সিস্টেম হিসেবে চিন্তা করি, অবশ্যই একটা পলিটিক্যাল ইলেক্টেড পার্টি ক্ষমতায় বসবে। ক্ষমতায় বসার পরপরই এমন সিদ্ধান্ত নেওয়া শুরু করবে যেটা আসলে জনগণের সাথে তার একটা দূরত্ব সৃষ্টি করতে শুরু করবে। সেক্ষেত্রে পপুলিস্ট ডিসিশন ছাড়া আমরা তুরস্কে যেটা দেখেছি কিছুদিন আগ পর্যন্ত, যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল, হয়তো বা এখন একটু মিনিমাইজড। সো হাউ দ্যাট ক্যান বি অ্যাড্রেসড? আমার মনে হয় যেটা অলরেডি রচি ভাই বললেন, যে 1 নাম্বার হচ্ছে এই সবার প্রথম স্টেপ হচ্ছে ডায়ালগটা সবসময় জারি রাখা, যে আমার কনসাল্ট করা, তাদেরকে তাদের মতামত নেওয়া, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। অ্যান্ড এই স্টেপের সাথে আরেকটা যেটা জিনিস আমাদের দেশে করা হয় না, এবং আমার মনে হয় এটা করা সবচেয়ে বেশি জরুরি। সো আমি যদি কোনো একটা মিটিং করি, কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে, সেটার আসলে আমার টার্গেট কি, অবজেক্টিভ কি, আমার ওইটার অ্যাকচুয়ালি আমার এটার এন্ড রেজাল্টটাকে আমি কীভাবে ডিফাইন করছি, সেটার হচ্ছে আমার একটা নির্দেশনা থাকতে হবে। যে আমি যদি 5টা মিটিং করি সেমিকন্ডাক্টর নিয়ে, তাহলে এটার শেষে আমি কিভাবে বলবো যে এটা আমার অলরেডি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কি পারি নাই। যেটা হয়, আমাদের অনেক মিটিং হয়, কিন্তু মিটিংয়ের আলটিমেটলি ফলাফল পাওয়া যায় না খালি এটার জন্য যে আমি আমার লক্ষ্যটাকে ঠিক করি না, যে আমি এটা অ্যাচিভ করতে চাচ্ছি এবং এটা অ্যাচিভ করতে পারছি কিনা আদৌ। সো এবং এটার কারণে কিন্তু দেখবেন, আপনি প্রাইভেট সেক্টরের সাথে কথা বললেও তাদেরকে যখন আপনি ইনভলভ করবেন, তারা প্রথমে অনেক ইন্টারেস্টেড থাকেন, এবং পরবর্তী যখন তারা দেখেন যে থিংস আর নট মুভিং, তখন কিন্তু তারা সরে পড়েন। কারণ প্রাইভেট সেক্টরে এই যেটা বললেন, যে আপনাকে সবসময় প্রাইভেট সেক্টরকে তারাই লিড করবে। একটা গভর্নমেন্ট কিন্তু বেশি জবস জেনারেট করতে পারে না, সেই ক্যাপাসিটি নাই, এটা কোথাও নাই, প্রাইভেট সেক্টরকে সবসময় করতে হবে। সো এবং আপনাকে তাকে সেই স্পেসটাও দিতে হবে। এবং আরেকটা যদি একদম কংক্রিট এক্সাম্পল দিয়ে বলি, একই সাথে আমাদের বাজেট প্রসেস, প্রতি বছর যে বাজেট প্রসেস হয়, আপনি দেখবেন যে বাজেটটা আমরা তো দেই সাধারণত জুন মাসে বাজেট হয়, তার আগে মার্চ ফেব্রুয়ারি থেকে এটার কনসালটেশন শুরু হয়। কিন্তু এই যে এতগুলো কনসালটেশন হয়, সেটার রিফ্লেকশন কি, নো ওয়ান নোজ, কেউ জানে না যে এটা আসলে কোনগুলো নেওয়া হচ্ছে, কোনগুলো নেওয়া হচ্ছে না। হিউম্যানলি তো সবার দাবি দেওয়া পূরণ করা পসিবল না, এটা কখনো সম্ভব না। এবং ওইটা হচ্ছে আমাদের জন্য ওইটা এখন কথা হচ্ছে যে যখন এই কনসালটেশনটা হচ্ছে, তখন সেই জিনিসটা রিফ্লেকশন দেওয়া, ঠিক আছে আমরা 1000টা প্রপোজাল পেয়েছি, অ্যান্ড উই কুড কনসিডার দিস 10 অ্যান্ড দিস ওয়ার দ্য জাস্টিফিকেশন ফর দিস 10। এমন না যে আমি র্যান্ডমলি 10-20 করে 10টা নিয়ে নিলাম, সেটা না। সো আমাদের মনে হয় ওই ইন্ডিকেটরগুলো আমাদের একই সাথে লিঙ্ক করা জরুরি, যে আমি কনসাল্ট করছি এবং কনসাল্ট করে আমি এই জায়গায় পৌঁছাবো, ইট উইল ডিফাইন আওয়ার সাকসেস অর ফেইলিয়ার। সো এই জিনিসটা যখন আমরা করবো, আওয়ার এক্সিকিউশন উইল বিকাম বেটার। সো মোর ডায়ালগ বাট উইথ ডেফিনিট এন্ড পয়েন্ট ইন মাইন্ড।
থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। জাভেদ স্যারকে দিয়ে শুরু করেছিলাম, স্যারকে দিয়ে শেষ করব এই পর্যায়ে আমাদের আলোচনা। স্যার, এই পয়েন্টে আপনার অভিমত জানতে চাই। আচ্ছা, আমি এখানে আসলে গভর্নমেন্টের বাজেট নিয়ে একটু কথা বলতে চাই। জি, দেখেন, গভর্নমেন্টের বাজেটের দুইটা অংশ আছে, একটা আয়ের খাত, একটা ব্যয়ের খাত। তো গভর্নমেন্ট ব্যয় করে কোথায় কোথায়? এই ধরেন রাস্তাঘাট বানাচ্ছে, নানান ধরনের মেগা প্রজেক্ট হচ্ছে। তো রাস্তাঘাটগুলো কিন্তু আমাদের দেশের বিনিয়োগের জন্য দরকার। আমি যদি আমাদের দেশের বিনিয়োগকে এক্সিলারেট করতে চাই, আমাকে একটা ওয়েল কমিউনিকেশন সিস্টেম দিতে হবে। তা এখন এই যে গভর্নমেন্ট আমাদের জন্য যে টাকাগুলো ব্যয় করবে, গভর্নমেন্টের আয়ের উৎস থেকে আসবে। গভর্নমেন্টকে তো ট্যাক্স ইম্পোজ করতে হবে। এখন এই ট্যাক্স ইম্পোজ করাটা তো একটা অজনপ্রিয় বিষয়। খরচ করাটা যেমন জনপ্রিয় বিষয়, ট্যাক্স ইম্পোজ করাটা একটা অজনপ্রিয় বিষয়। তো এখন এই যে ট্যাক্স ইম্পোজগুলো যে করা হচ্ছে, এটা তো আসলে একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে। তো এই জিনিসগুলো কিন্তু মানুষকে বোঝাতে হবে। এই যে বারবার যে পাবলিক প্রাইভেট কনসালটেশনের কথা বলা হচ্ছে, হয়তো বা গভর্নমেন্টের সাইড থেকে বড় ধরনের ট্যাক্স ইম্পোজ করা হইতে পারে, শ্রীলঙ্কায় যেমন করা হয়েছিল, আমাদের দেশেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রাইভেট কোম্পানিগুলোর সাথে তাদের একটা নিয়মিত কনসালটেশন জরুরি, এবং শুধু কনসালটেশনের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকলে হবে না, এটা যেন প্রপার ইমপ্লিমেন্টেশন হয় সেই ব্যাপারেও মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে আমাদের আলোচনা শেষ করছি। আরো হয়তো অনেক বিষয়ে কথা বলা যেত, কিন্তু কিছু সময় স্বল্পতাও আছে, ইফতারেরও